গলা আমরা নিয়ে আসি, সেটা আমার হাতে নয়, কিন্তু আমার হাতে সেটিকে যত্ন করা। প্রথম দিনই কখনো হবে না। ছোটবেলায় আমি তখন ক্লাস 1 আবৃত্তি শেখাতে নিয়ে গিয়েছিল ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে, ওনার স্কুলে। আমার স্টাটারিংয়ের প্রবলেম ছিল। শনিবার দিন বিকেলবেলাটাই হচ্ছে আমার ওই খেলার সময়, সাইকেল চালানোর সময়। তো তখন কে কবিতা শিখতে যেতে চায়? তারা যদি এই কেরিয়ারটা নিতে চায়, তো তুমি তোমার অভিজ্ঞতা থেকে তাদের কিছু বলো। আমি বলবো না আসতে, এবং আমাদের এখানে আরও জিনিসটা স্ট্রাকচার্ড নয়। হ্যাঁ, মানে এরকম তো হতেই পারে যে এ মাসে আমার 4টে প্রোগ্রাম আছে, পরের মাসে প্রোগ্রাম নেই। হ্যাঁ, বা তো তখন খুব মুশকিল। সত্যি কথা বলতে গেলে প্রত্যেকে এখন ভীষণ রকম ব্র্যান্ডের পেছনে তো চলেন। এটা কি একটা কেরিয়ার চয়েস হতে পারে? একজন গায়িকা বা গায়ক যদি একজন অনুষ্ঠানে এক্স অ্যামাউন্ট অফ টাকা ক্লেম করতে পারেন, একজন আবৃত্তি শিল্পীও যে সেটা ক্লেম করতে পারেন, সেটা দেখিয়েছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। তো সেরকম সুকণ্ঠ মানে হচ্ছে বেশ জদৎগম্ভীর কণ্ঠ, একটা ব্যারিটোন ভয়েস। শম্ভু মিত্র ডেফিনেশনটা পুরো বদলে দিলেন। শম্ভু মিত্রর গলাটা হয়তো সো কল্ড ওই ব্যারিটোন সেই ডেফিনেশনে পড়ে কিনা সেটা একটা প্রশ্ন। শম্ভু মিত্র কিন্তু অন্যতম একজন পথপ্রদর্শক এই জায়গাতে। কিন্তু শুধুমাত্র আবৃত্তি কারুর ব্রেড অ্যান্ড বাটার, সেটা মূলত কিন্তু দুই বাংলাতেই বেশি। তো তাই আমাকে যখন কেউ বলেন যে আমার গলায় কি আমি আবৃত্তি করতে পারবো না, নিশ্চয়ই পারবেন। কবিতা বলা মানে কিন্তু আসলে কবিতার ছবি আঁকা। কেউ ছবিটা আঁকেন ক্যানভাসে রং তুলি দিয়ে, আমি আঁকি আমার উচ্চারণ, আমার কণ্ঠ, আমার ডিকশন দিয়ে। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধ কালো রাত্রি শেষ, মন যতদূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। নমস্কার, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা অনুষ্ঠানে আজকে আমরা মনের কথা শুনবো সাম্যর কাছে। সাম্য এই প্রজন্মের একজন প্রথিতযশা বাচিক শিল্পী। সাম্য, আমাদের গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা অনুষ্ঠানে তোমাকে স্বাগত। আর সময় করে তোমার ব্যস্ত সময়ের ফাঁকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই প্রজন্মের বাচিক শিল্পী হিসেবে মানে এই ক্ষেত্রে আসার কথা মনে হলো কিভাবে? আসার কথা মনে হলো ইন দ্য সেন্স, মানে একদম ছোটবেলাতে যেমন মানে প্রত্যেক বাঙালি বাড়িতেই আর কি কেউ গান, কেউ নাচ, কেউ আঁকা, কবিতা ইত্যাদি শেখে। তো আমারও সেভাবেই মা জোর করে ছোটবেলায়, আমি তখন ক্লাস 1 আবৃত্তি শেখাতে নিয়ে গিয়েছিল ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে, ওনার স্কুলে। এবং আমার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা আমার স্টাটারিংয়ের প্রবলেম ছিল। তো সেটাও মূলত আরেকটা কারণ যে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, সেখানে যাওয়া, এবং তখন আমার এখনও মনে আছে ক্লিয়ারলি, সেটা হচ্ছে যে শনিবার দিন বিকেল 5টায়, 4টে কি 5টায় আমার ক্লাস থাকতো গলফ গ্রিনের ওখানে। তো শনিবার দিন বিকেলবেলাটাই হচ্ছে আমার ওই খেলার সময়, সাইকেল চালানোর সময়। তো তখন কে কবিতা শিখতে যেতে চায়? মানে আমি একদম যেতে চাইতাম না, এবং ছোটো থেকে আমি প্রচণ্ড জেদি যাকে বলে আর কি। হ্যাঁ, মা হ্যাঁ বললে আমি ঠিক তাই উল্টোটা না বলবো। তো অফকোর্স মা বলতো, আমি যেতাম না, তো সেটা নিয়ে একটা টানাপোড়েন চলতো। কিন্তু ওই অদ্ভুতভাবে থিংস চেঞ্জড অ্যারাউন্ড 11-12, এবং কলেজে ওঠার পর আমি দেখলাম যে তখন রোববার সকালে দিদির বাড়িতে আমি ক্লাস করতে যাচ্ছি। তো তখন যতটা না কবিতা আমাকে মানে ডাকছে, আমি কবিতাকে বেশি ডাকছি আর কি। এবং আমি তুমুল, আমার এখনও মনে আছে একদিন তুমুল বৃষ্টি পড়ছে, কেউ যায়নি, আমি পৌঁছে গেছি ক্লাসে, মানে তখন আমি মিস করতে চাইতাম না। তো এরকম করে করে জিনিসটা ঘটেছে। এবং হঠাৎ ওই তখন মাস্টার্স কমপ্লিট করেছি বা করছি অন দ্য ভার্জ, লাস্ট সেমেস্টার বা ওরকম সময়। তখন আমি একদিন ভাবলাম যে এটাকে পেশা হিসেবে নেওয়া যায় কি না। তো দিদিকে জিজ্ঞেস করেছিলাম, দিদি বলেছিল দেখ। ওই দেখ থেকেই শুরু আর কি, তারপর তো বাকিটা চলছে। কিরকম চলছে সেটা একটু শুনি। কারণ এখন ধরো যারা তোমার বয়সী বা তোমার থেকে ছোট যারা, তারা যদি এই কেরিয়ারটা নিতে চায়,
মানে অনেক সময় তো পরিবার থেকে একটা আপত্তি আসতে পারে, যেটা তো খুব তো নিশ্চয়তার মানে কেরিয়ার একটা নয়। তো তুমি তোমার অভিজ্ঞতা থেকে তাদের কিছু বলো। আমি বলবো না আসতে। না, তার প্রথম কারণ হচ্ছে যে খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, শুধু আবৃত্তির ক্ষেত্রে বলে নয়, এরকম ওই যেটা বললেন যে নিশ্চয়তার ক্যারিয়ার, তো এই গান হোক, কবিতা হোক, নাচ হোক, অভিনয় হোক, এগুলো একটাও সেটা নয়। এবং আমাদের এখানে আরও জিনিসটা স্ট্রাকচার্ড নয়। হ্যাঁ, মানে এরকম তো হতেই পারে যে এ মাসে আমার 4টে প্রোগ্রাম আছে, পরের মাসে প্রোগ্রাম নেই। হ্যাঁ, বা তো তখন খুব মুশকিল। এবং আরও খুব সত্যি কথা বলতে গেলে প্রত্যেকে এখন ভীষণ রকম ব্র্যান্ডের পেছনে তো চলেন ব্যবসায়িক খাতিরে, এবং তাদের দিক থেকে ভাবতে গেলে হয়তো সেটাও ভুল নয়, কারণ তাদের জিনিসটা বিক্রি, এভরিথিং ইজ এ মার্কেট। হ্যাঁ, তাদের বিক্রি করতে হচ্ছে, তাদের অনুষ্ঠানটাকে বিক্রি করতে হচ্ছে সেই অর্থে। তো এত জিনিসটা এরকম হয়ে গেছে, তো সেক্ষেত্রে মানে ব্র্যান্ডটা হতেও তো কাউকে সময় দিতে হবে, সে তো জন্মে আর ব্র্যান্ড হয় না। তো সেই জন্য ইটস রিস্কি, ইট ইজ, এটাকে কখনো অস্বীকার করা যায় না। কখনো আমি বলবো না যে ভীষণ ইটস আ কেক ওয়াক, সেটা একদমই নয়। তো ওই যদি নার্ভ ঠিক রাখা যায় এবং প্যাশনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সেটা থাকে, বাকিটা ওপরওয়ালা। একটা সময় যখন মানে আমাদের ছোটবেলায় বেতার নাটক তো একটা বিরাট একটা জায়গা ছিল, সেখান থেকে অনেক মানে একদম স্টার ছিলেন তারা, যেমন গৌতম চক্রবর্তী, সতীনাথ মুখোপাধ্যায়, স্বরাজ বসু, জগন্নাথ দা উর্মিদি, জগন্নাথ বসু, উর্মিমালা বসু তো আছেনই। এরা রীতিমতো স্টার ছিলেন। সুতরাং ওই ব্যাপারটাকে নিজেদের কেরিয়ার হিসেবে নিতে তাদের কখনো দ্বিধা আসেনি। কিন্তু আস্তে আস্তে বেতার নাটক বা বেতারেরও তো ক্রেজটা কমতে শুরু করলো। এখন আবার ইদানিং কিছু অডিও স্টোরিজের শুরু হয়েছে। সেক্ষেত্রে এটা কি একটা কেরিয়ার চয়েস হতে পারে? দেখো, প্রথমত শুধুমাত্র যদি আবৃত্তি শিল্পী বলি, এই প্রফেশনটা কিন্তু একমাত্র যদি অনলাইন ইত্যাদি দেখো, মূলত কিন্তু আছে আমাদের বাংলায়। কারণ বাকি বাংলার বাইরে তুমি যদি দেখো, যারা আবৃত্তি করেন, কবিতা পড়েন সেই অর্থে দেখতে গেলে, সেখানে তারা ইদার প্রতিষ্ঠিত অভিনেতা, হ্যাঁ আজকে অমিতাভ যখন কিছু পড়ছেন, হ্যাঁ, বা আজকে এরকম আরও অনেকে, তারা হয়তো অন্য কোনো ভালো লেখক, ভালো কবি, হ্যাঁ মানে অন্য কোনো জায়গাতে প্রতিষ্ঠিত, তার সঙ্গে এটিও তাদের ভালো উচ্চারণ, ভালো কণ্ঠ আছে বলে তারা সেটি পড়ে থাকেন এবং দর্শক সেটি গ্রহণ করে থাকেন। কিন্তু শুধুমাত্র আবৃত্তি কারুর ব্রেড অ্যান্ড বাটার, সেটা মূলত কিন্তু দুই বাংলাতেই বেশি। কিছু জায়গা আছে ইউরোপে যেখানে পোয়েট্রি পারফরমেন্স হয়, যেখান থেকে ধরো র্যাপ বা এই জাতীয় জিনিস, হ্যাঁ সেরকম কিছু ব্যান্ড পোয়েট্রি, সেটা কিছু জায়গা আছে। তো ধীরে ধীরে আমাদের এখানেও সেই এক্সপেরিমেন্টটা হয়েছে। এবং খুব সত্যি কথা বলতে গেলে যে একজন গায়িকা বা গায়ক যদি একজন অনুষ্ঠানে এক্স অ্যামাউন্ট অফ টাকা ক্লেম করতে পারেন, একজন আবৃত্তি শিল্পীও যে সেটা ক্লেম করতে পারেন, সেটা দেখিয়েছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। কারণ তার আগে অনেকেই কিন্তু তাদের অন্য একটি পেশা ছিল, ধরো যে আকাশবাণী বা ইত্যাদি, সেখানে তারা একটা কমপ্লিট সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, হ্যাঁ, তার সঙ্গে হয়তো তারা নানান কিছু করছেন, কিন্তু শুধুমাত্র আবৃত্তি করবো এক মঞ্চ থেকে আরেক মঞ্চে, সেটি আমার একমাত্র পেশা, সেটা কিন্তু ব্রততীদি দেখিয়েছেন। এবং দেখানোর পরে বহু বাঙালি ছেলে মেয়ে সেটি করার কথা সাহস পেয়েছে। তোমার নিজের পছন্দের কোনো কবিতা এই মুহূর্তে মনে পড়ছে তোমার? আমার নিজের পছন্দের মানে অবশ্যই পছন্দ বললেই প্রথম রবীন্দ্রনাথ মনে পড়ে, সে তো নিঃসন্দেহে। কিন্তু এই মুহূর্তে অন্য ছোট্ট দুটো লাইন মনে পড়ছে। আসলে সবসময় যখন পৃথিবীটাকে দেখি, এত ফ্র্যাগমেন্টেড একটা পৃথিবী, যদি আমরা গ্লোবাল ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করি, এই দেশে বসে আমরা একমুঠ হয়ে অন্য দেশকে ধরতে পারি, কিন্তু তবুও এই লাইনগুলো আমার খুব পছন্দের। সৈকত কুণ্ডুর লেখা, ঠিক যেখানে দিনের শুরু, অন্ধ কালো রাত্রি শেষ, মন যতদূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়,
দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এ মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। আমার কাছে দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে নাম, হাওয়ায় বুকে দুলছে ফসল, একটু বেঁচে থাকার দাম। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। বাচিক শিল্পী হতে গেলে যেটা সবার আগে দরকার পড়ে সেটা হচ্ছে ভয়েস মডিউলেশন। এই কথাগুলো আমরা খুব ব্যবহার করি বা না জেনে ব্যবহার করি। যারা জানেন তারা তো জানেন, কিন্তু অনেকে আবার আমরা না জেনেও ব্যবহার করি। এটা সম্পর্কে একটু আমাদের বলবে এটা ব্যাপার? দেখুন, প্রথমে তার আগে অন্য একটা কথা বলি যে আগে একটা সময় অবধি ভাবা হতো যে যারা সুকণ্ঠের কোটানকোট একটা, আমরা তো ওই ভালোর একটা ডেফিনিশন ভেবে নিই, ওই জেন্টলম্যান মানে ফর্সা মানুষ, স্যুট পরা, সেরকম ছোটদের থেকে যেরকম বই দেখে বড় হচ্ছে। তো সেরকম সুকণ্ঠ মানে হচ্ছে বেশ জলদগম্ভীর কণ্ঠ, একটা ব্যারিটোন ভয়েস ইত্যাদি। কিন্তু তারপরে শম্ভু মিত্র ডেফিনিশনটা পুরো বদলে দিলেন। শম্ভু মিত্রর গলাটা হয়তো সো কল্ড ওই ব্যারিটোন সেই ডেফিনিশনে পড়ে কিনা সেটা একটা প্রশ্ন, কিন্তু না পড়েও তিনি কবিতাকে, আবৃত্তিকে পুরো অন্য একটা জায়গায় নিয়ে চলে গেলেন। শম্ভু মিত্র কিন্তু অন্যতম একজন পথপ্রদর্শক এই জায়গাতে। নিশ্চয়ই উনি নাট্যকার ছিলেন, নাট্য ব্যক্তিত্ব, কিন্তু কবিতা নিয়ে ওর বিশাল অবদান, বিশাল কাজ। উনি এবং ওনার কন্যা দুজনের একটা খুব সুন্দর, আমি দেখিনি অফকোর্স, ইউটিউবে আছে ওদের দুজনের সেই লাস্ট রেকর্ডিং অনুষ্ঠানটা। তো যাই হোক, তো গলা আমরা নিয়ে আসি, সেটা আমার হাতে নয়, কিন্তু আমার হাতে সেটিকে যত্ন করা। তো তাই আমাকে যখন কেউ বলেন যে আমার গলায় কি আমি আবৃত্তি করতে পারবো, নিশ্চয়ই পারবেন। কবিতা বলা মানে কিন্তু আসলে কবিতার ছবি আঁকা। কেউ ছবিটা আঁকেন ক্যানভাসে রং তুলি দিয়ে, আমি আঁকি আমার উচ্চারণ, আমার কণ্ঠ, আমার ডিকশন দিয়ে, নাথিং মোর নাথিং লেস। তো এইটার ক্ষেত্রে আমি ভয়েসটা নিয়ে এসেছি, আমি আমার রূপ নিয়ে এসেছি, আমি আমার রং নিয়ে এসেছি। সেটাকে আমি কি করে প্রেজেন্ট করব, আমি সেটা ঘষে মেজে তৈরি করব, সেটা আমার ওপর। একটু কি ভয়েস মডিউলেশনের একটু এক্সাম্পল কিছু দেওয়া যাবে? দেখো, এক্সাম্পল বলতে মানে আমি যেটা প্রথম শেখাই, আমার ধরো বহু ছাত্রছাত্রী আছেন মোটামুটি, কিছু নানান অংশে, নানান দেশেও। তা আমি যেটা প্রথমে বলি, যদি কেউ গান শেখে তাহলে তার ক্ষেত্রে রেওয়াজ করাটা সব দ্য বেস্ট থিং, ভয়েস এক্সারসাইজ, একদম সা টু সা। আর ধরো যারা অসুর, আমার মতন হয়তো যারা অসুর, তো তারা কি করতে পারে, এটাও ছোটবেলায় শেখা একটা এক্সারসাইজ বা একটা ভাবনা ভেবে নিতে পারি। একটা চোর যদি আমি ভেবে নিই একটা বাড়ির 1তলা থেকে 8তলায় উঠছে, আর তুমি সেটা ধারা বিবরণী দিচ্ছ। হ্যাঁ, প্রথমে 1 1 1 1, তারপর 2 2 2 2, তারপর 3, ধীরে 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 এই রেঞ্জটা তুমি প্র্যাকটিস করতে থাকো। প্রথম দিনই কখনো হবে না। এবং আমরা মূলত 3টে ভয়েস পর্যায়ে আমরা কথা বলি থাকি, বলবো না, ব্যবহার করে থাকি। উদারা, মুদারা এবং তারা। উদর থেকে আসছে যেটা একদম নিচটা, মুদারা যেটা মিড জোন, তার সপ্তক ওপরেরটা। আমরা ইউজুয়ালি কথা বলে থাকি হচ্ছে মুদারা জোনটায়, মিড জোনটায়। এইটাকে তুমি প্র্যাকটিস করে যাও প্রতিদিন। এবং একটা কোনো পার্টিকুলার কবিতা ধরে তুমি চেষ্টা করো কবিতাটাকে জাস্ট পুরো মুদারায় বলে যেতে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল। তারপরে তুমি চেষ্টা করো পুরোটাকে তারায় বলতে। তারপর চেষ্টা করো হয়তো একটা কবিতা কি 2টো লাইন বা ফার্স্ট প্যারাগ্রাফটা মুদারা, তারপরেরটা তারা। অর্থাৎ হাউ ইউ ক্যান শিফট ফ্রম ওয়ান জোন টু দি আদার। কিন্তু এইটা একদিনের, 1 বছরেরও কাজ নয়, এটা চর্চা। যত চর্চা করবে তত জিনিসটা স্পন্টেনিয়াসলি হবে।
তুমি গানের উদাহরণ দিয়ে তোমার আবৃত্তিতে এলে, মানে আবৃত্তির ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলে, তো সেখানে আমার একটা প্রশ্ন আছে। গানের যেমন বিভিন্ন ঘরানা হয়, আবৃত্তির ক্ষেত্রে কি এরকম কিছু ঘরানা আছে? নিশ্চয়ই আছে। মানে ঘরানা বলতে আহ, আমি যে ঘর থেকে আসছি, আমি গান কবিতা ভুলে যাই। তুমি যখন এক একটা পরিবারে যাবে, তুমি যখন বর্ধমানে যাবে, তুমি যখন বাঁকুড়ায় যাবে, আহ, দুটোই দুটো জায়গাতেই প্রভিন্সেই পোস্ত খুব ফেমাস। বর্ধমানের পোস্ত একরকম খেতে, বাঁকুড়ার পোস্ত একরকম খেতে। অর্থাৎ যে ঘর থেকে আসছে তার একটা ছাপ থাকে। হ্যাঁ, তো আজকে আমি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ছাত্র, তো অবচেতনে তিনি আমার মধ্যে রয়ে গেছেন এবং রয়ে যাবেন আজীবন। আমি কবিতার সঙ্গে থেকে আমি যতদিন থাকবো তিনি আমার মধ্যে রয়ে যাবেন, কারণ প্রথমত ক্লাস 1 থেকে আমার সঙ্গে তার পথ চলা, বহু বহু যুগ এখনো চলছে। এবং অদ্ভুতভাবে আমি যদি 4 জন 10 জন 100 জন যে কজনকেই শেখাই না কেন, তাদের মধ্যেও এই জিনিসটা ঢুকে যাবে, ঢুকে যেতে বাধ্য। খুব মজা লাগে যখন হয়তো কেউ কবিতা বলছে আমার সামনে, হয়তো আমার কোনো ছাত্রছাত্রী ইত্যাদি, সে হয়তো আমাকে খুব মাইনিউটলি ফলো করে। তো আমি কিছু জিনিস তার দেখে আমার খুব মজা লাগে, কারণ আমি বুঝতে পারি যে আমি হয়তো ওগুলো এভাবে বলি। তো সেইটাই ঘরানা। তো সেইভাবেই জিনিসটা বয়ে আসে, যাহা বয়ে চলে সেটাই ঘরানা। কবিতা, নাটক, ধরো নাটকের লোক কবিতা বলছেন, বা যিনি মূলত আবৃত্তি করছেন তিনি নাটক করছেন, কোথাও ওভারল্যাপ করে তো? হ্যাঁ, দুটো শিল্প কাছাকাছি কিন্তু আলাদা। আজকে এটা আমি দেখেছিলাম, একটি বিশেষ কবিতা আমি বোধহয় পরপর দুদিন, একদিন শুনলাম ব্রততীদির কণ্ঠে, আরেকদিন শুনলাম সোহিনীদির কণ্ঠে, নান্দিকা, হ্যাঁ সোহিনীদির কণ্ঠে। তো অদ্ভুতভাবে ওখানে একটা জায়গা ছিল যে সুয়োরানী রাজাকে ডাকছে বারবার। তো যখন সৈনিধি বলছেন, ওর কল অফ অ্যাকশন, ওর ডাকা, ওর ধরনটা, সেটার মধ্যে বোঝা যাচ্ছে যে উনি একজন নাট্যকর্মী, নাট্যশিল্পী। তো সেইটা একরকম। আর যখন ব্রতদিদি জিনিসটা প্রেজেন্ট করছেন, তখন সেটা আরেক রকম। দুটো রকম আলাদা। সেটাকে একটু উদাহরণ দিয়ে বোঝাতে পারবে তুমি? মানে ধরুন, মানে যখন সৈনিধি বলছে, মানে একদম একটা ক্ল্যাপ করে, আর যেহেতু গলার রেঞ্জটা আরো পুরো অন্য রকম একটা রেঞ্জ, সেখানে তোমার কি হয়েছে, কি চাই, এই যে ব্যাপারটা অফ দ্য মাইক একটু গিয়ে সেই জিনিসটা। আর এখানে ব্রতদিদি যখন বলছেন, সেই এক্সটার্নাল ওই অভিনয়ের ওই অংশটা নেই, অভিনয়টা হয়তো শুধু গলাতেই আছে। তো এই এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হয়। দুটো শিল্প কাছাকাছি, কিন্তু দুটো শিল্প এক নয়। তুমি নিজেও তো শেখাচ্ছ আমি নিজে এখন, শেখাই। তো শেখানোর মানে শিক্ষক হিসেবে তোমার অভিজ্ঞতা কিরকম? মানে কিরকম, মানে এখনকার একদম ছোট ছোট বাচ্চারা কিভাবে তারা, মানে তাদের শেখাও কিভাবে? অভিজ্ঞতা ইন্টারেস্টিং, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা। যেরকম আমার কাছেও বেশ অনেকে এসেছে যাদের স্টাটারিংয়ের প্রবলেম থাকে। আমি মনে করি যে আবৃত্তি আমাদের শুধুমাত্র বাচিক শিল্পী হিসেবে আমি পরবর্তীকালে নাই কিছু হতে পারি, দরকার নেই হওয়ার, কিন্তু আমাকে কথা বলতে শেখায় স্মার্টলি, অ্যান্ড নিজেকে প্রেজেন্ট করতে শেখায়। এবং বর্তমান যুগে দাঁড়িয়ে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি শিক্ষক হও, তুমি ব্যাংক কর্মী হও, তুমি কর্পোরেট জবে চাকরি করো, অর্থাৎ তুমি নিজেকে কি করে প্রেজেন্ট করছো, সেই জন্য ওরেশন জানা, শেখা, কারণ প্রপার ডিকশনে প্রেজেন্ট করা খুব প্রয়োজন। তো এই অর্থে দেখতে গেলে অনেকে, যেরকম আমার মনে আছে, একটি বাচ্চার কথাই মনে পড়ছে এই মুহূর্তে, যে ওর স্টাটারিংয়ের প্রবলেম, বেশ অনেক থমকে থমকে ইয়ে করে, স্কুলের অ্যাসেম্বলিতে ও বলতে খুব কুণ্ঠা বোধ করে, কারণ সবাই ওর দিকে তাকিয়ে থাকবে। ও হয়তো একটা কথা বলতে 5 মিনিট এক্সট্রা টাইম নেবে বন্ধুদের তুলনায়, ও কিছু বলতে চায় না। তো ও কোভিডের সময় জয়েন করেছিল আমার কাছে। দ্য সিনারিও হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। ও এখন খুব সুন্দর সপ্রতিভ হয়ে নিজেই বলে। তো এরকমও আছে। আবার উল্টো দিকে, এটা মূলত বড়দের ক্ষেত্রে হয়। আজকে যেরকম একটা ফোন এসেছিল যে এটা শিখতে আচ্ছা 2 মাস 3 মাস কতদিন লাগতে পারে, কিংবা আপনি সেখান কটা অনুষ্ঠান করান। তো যার এরকম ফোনগুলো আমি বলি, না, এটা 2 মাসে শেখা যায় না, আমি একটা অনুষ্ঠান করাই না। যদি শুধুমাত্র শেখার আনন্দে শিখতে পারেন তাহলেই শিখতে আসবেন,
তাছাড়া কিছু না। তুমি যখন কোনো অনুষ্ঠানে যাও তখন তোমার বাছাইটা তুমি কিভাবে করো, কোন কবিতাগুলো পড়বে? দর্শকদের ওপর, কারা শুনছেন। মানে ধরুন আজকে আপনার বাড়িতে আপনি কাউকে নিমন্ত্রণ করলেন, যিনি হয়তো জাপানিজ খান না, হ্যাঁ, তো আপনি তাকে জাপানিজ রান্না করে দিলেন, সেটা তো তখন হবে না। হ্যাঁ, তো তখন যদি কেউ বলে যে আপনি রান্না করতে পারেন না, সেটি ভুল। তো তেমনভাবেই আজকে যেমন কিছুদিন আগে আমার বিষ্ণুপুর উৎসব ছিল, সেখানে আমি জানি বা গিয়েও দেখলাম যে সামনে লাখখানেক লোক বসে রয়েছে। তো এবং মেলা, সেখানে প্রত্যেকে অন দ্য মুভ, এবং যে অ্যাটমসফিয়ারটা চারদিকে, সেখানে লোকে ভীষণ মন দিয়ে আমি সেরিব্রালি কিছু শুনছি, সেটা কিন্তু নয়। তো ওইটা আমাকে মাথায় রাখতে হবে যে তাহলে ওখানে আমি এমন কি বলবো যাতে লোকে আমাকে 1 ঘন্টা বসে থাকে। না হলে লোকে বলে ও বাবা, কবিতা তো কেউ শোনে না। ঠিক যেটা হয়, মানে এক সময় হতো যে গানের সময় লোকে মন দিয়ে শুনছে, যেই কবিতা বা কথা ওরকম তখন ফোন নিয়ে ঘাট 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 ঘাঁটছে। তো আমাকে এমন কিছু দিতে হবে, এমন এমন কিছু ফিড করতে হবে যাতে তারা আটকে থাকেন। কারণ মনে রাখতে হবে, আমরা কিন্তু ইনস্টাগ্রাম রিলের দুনিয়ায় বাস করি, যেখানে 10 সেকেন্ডসের পরে আমার নিজের ভালো না লাগলে আমি সোয়াইপ আউট করে দিই। তো আমি আজকে নিজেকে যদি সেইটা সোয়াইপ আউট করি, তাহলে আমি যদি আজকে নিজেকে অডিয়েন্সের পজিশনে বসাই, তাহলে আমি এমন কিছু কেন করব? অনেকে প্রশ্ন করতে পারেন উল্টে আমার কথা শুনে যে তাহলে তো একটা শিল্প সত্তা নষ্ট হয়ে যাচ্ছে। না, নষ্ট হচ্ছে না, আমি মনে করি নষ্ট হচ্ছে না। সত্তাটা প্রেজেন্ট থাকো, থেকে তুমি কিভাবে নতুন কিছু জিনিসটাকে নিতে পারো। আগেইন আবার আপনি যখন হয়তো রবীন্দ্র সদনে কিংবা এমন কোথাও গিয়ে একটা অনুষ্ঠান করছেন যেখানে আপনি জানছেন আশপাশে সমস্ত প্রাজ্ঞ মানুষেরা আছেন, আপনি সেখানে আপনার সিলেকশনটা সেরকম করছেন। সেইটাই ইম্পর্ট্যান্ট, যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। ঠিক একই জিনিস, আপনি একটা চ্যাপ্টার পড়াচ্ছেন, কথার কথা, হ্যাঁ, এবার কারা ছাত্র তাদের উপর নির্ভর করে তো আপনার ওয়ে অফ টিচিংটা হবে। তো এই জিনিসটাই, যে আপনার কথাটা হচ্ছে কবিতাটা পৌঁছানো, ভাই কবিতাটা আমায় পৌঁছতে হবে। তো সেই জন্য আমার যেখানে যেরকম, আমি সেখানে সেই রকমভাবে নিজেকে তুলে ধরব। সেই লাখখানেক ভিড়ের অনুষ্ঠানে কোন কবিতা পড়েছিলে তুমি? অনেকগুলোই পড়েছিলাম। যেরকম শুরু আমি করেছিলাম এটি সংস্কৃত শ্লোক দিয়ে, হ্যাঁ, মানে রিদমিক। আমি অনেক কিছু রিদমিক করতে, অনেকে সেটা বলে র্যাপের মতন করতে, অনেকে ভুরুটুরু কুঁচকান। রবীন্দ্রনাথের একটি কবিতা গত বছর এটি একদম পুরো অন্যরকম একটা মিউজিক অ্যারেঞ্জমেন্টে আমরা লঞ্চ করেছিলাম। খুব চেনা সহজ পাঠের একটা কবিতা, ছেলেবেলা। আমি বলি এটা বড়দের ছোটবেলার কবিতা, হ্যাঁ, এটা স্বপ্নের কবিতা। 2 লাইন শোনাই। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুত্তার জানালা দরজা, রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপধাপ, দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে, হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে, মনুমেন্টের দোল যেন খ্যাপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ, ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট, ঘন্টাকে বলি দোলে ঢং ঢং বাজে, ঢং ঢং বাজে, ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে এ কি পাগলামো। কলিকাতা শোনে না কো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে, আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই, দিল্লি লাহোরে যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা, কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি, কলিকাতা আছে কলিকাতাতেই। বাহ, ভালো। এখানে যেটা আমার একটা জানতে ইচ্ছে করছে, যে গানের তো ধরো একটা ধরাবাঁধা সুর থাকে, সব গানের একটা সুর আছে, তার একটা
তাল আছে, একটা পরিচিত গানের নিজস্ব সুর আছে, নিজস্ব তাল আছে। কিন্তু এই যে কবিতাটা তুমি এইভাবে বললে, অন্য আর একজন আবার হয়তো অন্যরকম ভাবে বলবে। এই যে তোমার এই যে তুমি, আমি যদি বলি তোমার সুরটা যে তুমি তৈরি করে নিলে এই কবিতার ক্ষেত্রে, এটা কি তুমি নিজে নিজেই তৈরি করলে নাকি তোমার শিক্ষাগুরুর কাছ থেকে এইভাবে শিখেছো? এটা বহুদিনে যে এইটা এরকম করে করা যেতে পারে কিনা, এরকম একটা রhythmic কাজ করা যেতে পারে কিনা, এই কবিতাটা নিয়ে স্পেসিফিক্যালি ছোটবেলায় বহুবার পড়া এবং সেটাকে একদম অন্যভাবে একটা প্রেজেন্ট করতে পারি কিনা। তো এটা মিউজিক যিনি করেছেন আশু চক্রবর্তী, আশুদা এখন অন্যতম বিখ্যাত মিউজিক ডিরেক্টর কলকাতায়, প্রচুর সিনেমায় কাজ করেন, প্রচুর বিজ্ঞাপনে, প্রচুর পুজোর থিম মিউজিক বানান। তো আশুদা সঙ্গে বসে এটা করা, আশুদারই পুরো মিউজিক করা। তো আমরা দুজনে বসে একসঙ্গে যে কিভাবে কি হতে পারে, কোথায় একটু বেশি কম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমার ভেতরে একটা রাফ স্কেচ ছিল, সেইটাকে রূপদান করেছে আশুদা। এইটা। আর আরেকটা প্রসঙ্গ যেটা বলছি সেটা হচ্ছে যে কোনো কবিতায় গানের যেটা সুবিধা সেটা হচ্ছে গানের একটা স্বরলিপি রয়েছে। রবীন্দ্র গানই ধরে নিলাম আমি। তো আজকে ধরা যাক কোনো একটা খুব কমন রবীন্দ্র গান, সেটি শিল্পী এক্স গাইছেন, শিল্পী ওয়াই গাইছেন, শিল্পী জেড গাইছেন। মূলত বেসিক কাঠামোটা সবাই সেম, কিন্তু হয়তো ব্যঞ্জনা শব্দের স্বরক্ষেপণ সেটি এক্স ওয়াই জেডের মধ্যে আলাদা আলাদা হবে, কারণ ওই কাঠামোটা একই গান। কবিতার ক্ষেত্রে সেরকম কোনো ফ্রেম অফ রেফারেন্স নেই। এটার নেগেটিভ সাইড, ফ্রেম অফ রেফারেন্স না থাকলে আমরা কি করব, আর পজিটিভ সাইড হচ্ছে আমার স্বাধীনতা, আমি কি করতে পারি। তো ওই আমার যেটা মনে হয়, আমি যেটা সবসময় আমার ছাত্রছাত্রীদেরও বলি, যে আর্টিকুলেশন, থামা, পজ, স্ক্যানিং, উচ্চারণ, এগুলো হচ্ছে আমার অস্ত্র। এগুলো দিয়ে আমি কবিতাটার মানেটা, ছবিটা তুলে ধরি। তো যদি কারুর মনে হয় যে বনলতা সেন একটা যুদ্ধের কবিতা, কথার কথা কারুর মনেই হতে পারে বনলতা সেন যুদ্ধের কবিতা, প্রেমের কবিতা নয়, তো তিনি তাঁর অস্ত্রগুলো দিয়ে যদি দর্শকদের সামনে ওটাকে যুদ্ধের কবিতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, নিশ্চয়ই করতে পারেন। এখানে তো কোনো বাধ্যবাধকতা নেই। এবং অদ্ভুতভাবে কবি বলেন যে কবির মানে কবিতা লেখার পরে কবির মৃত্যু হয়ে যায়। সেখানে কবিতাটা হচ্ছে পাঠকের, যিনি পড়ছেন, যিনি বলছেন তাঁর, সে কি করে জিনিসটাকে দেখবে সেটা কমপ্লিটলি তাঁর বিষয়। তো ব্রতদিদি একবার বলেছিলেন যে ওই চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে, তো এই কবিতা একবার বোধহয় শক্তিবাবুর সামনেই দিদি বলছেন। তো দিদি বলতে চেয়েছেন যে বাঘটির অর্থ কি, কবিকে জিজ্ঞেস করেছেন। কবি বলেছে তোর কি মনে হয়। তো দিদি কিছু একটা বলেছেন বিশেষ, তো বলেছে যেটা ভাববি সেটাই। এইটাই তো ব্যাপার, যে আমার চোখে আজ এটি কি এবং আমি সেটাই ভাবাতে চেষ্টা করব আমার সামনে যারা বসে আছে তাদের। কবি কি এত সহজে নিজের সৃষ্টিকে এরকম অনাথ করে দিতে পারেন বলে মনে হয়? অনাথ তো নয়, তার অনেকগুলো মা বাবা তৈরি হয়ে যায় তখন। এবং সৃষ্টি তো যদি মা বাবা তৈরি না হয় তখন সেই সৃষ্টি বরং অনাথ, যে সৃষ্টি শুধু হয়ে হয়তো ঘরের মধ্যে পড়ে থাকে, শুধু একা কবির না হয়ে সারা ভুবনের হয়ে গেল তখন। তো তখন সে অনাদরে পড়ে থাকে, আর না হলে বাকি সকল পাঠক তাকে আদর করে তুলে নেয়। একটা আধুনিক কবিতা শুনি সাম্যর কাছে। বেশ, পূর্ণেন্দু পত্রীর লেখা শোনাই। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প।
ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া, মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুঁড়ি তোর বিয়ে। গল্পটা এখনো শেষ হয়নি। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। তো আগামী পরিকল্পনা কি সাম্যর? অনেক ধরনের পরিকল্পনা আছে, অনেক নতুন নতুন কাজের কথা ভাবি। যেরকম সংস্কৃত শ্লোক নিয়েও আমি খুব কাজ করি। ইচ্ছে আছে, আপাতত মূলত বাংলা এবং সংস্কৃতে কাজ করি। ইচ্ছে আছে ভাষার পরিধি বাড়ানো, নিজের পড়াশোনাটা জারি রাখা। কারণ ভাষার পরিধি বলতে তুমি কি বোঝাতে চাইছো? মানে অন্য ভাষায় শিখবে। হ্যাঁ, মানে অন্য ভাষায় ধীরে ধীরে চর্চা বাড়ানো ইত্যাদি। তো সেটা, এবং ওই সবসময় নিজেকে আপ টু ডেট করে রাখা, যাতে, কারণ এমন একটা যুগের মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে এআই এই করছে, ইনস্টাগ্রাম অমুক করছে, ফেসবুকে এই করছে, মানে প্রতিদিন গত দিনটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। তো সেই আমি যেন গত দিন না হয়ে পড়ি, আমি যেন প্রতিদিন ভবিষ্যৎ থাকি, সেইটাই অন্যতম চাহিদা। তোমার এখন পর্যন্ত করা কাজের মধ্যে কোনগুলো খুব বেশি প্রশংসিত হয়েছে? বিভিন্ন কাজ বিভিন্ন রকমভাবে। আমার নিজের কয়েকটা খুব পছন্দের কাজ, যেরকম একটি কাজ করেছিলাম, যদি রেকর্ডিংয়ের রেসপেক্টে বলি, অ্যাসিড ভিকটিমকে নিয়ে একটি কাজ করেছিলাম। মনীষা মেয়েটির নাম। আমি তখন আনন্দবাজারে চাকরি করি। তো আমার এক কলিগ মেয়েটি নিউজটা কভার করতে গেছিল। তো তারপরে সংবাদপত্র যা বেরোয় তার থেকে অনেক কিছু ভেতরে রয়ে যায়। তো মেয়েটির জন্মদিনে ও একটি পোস্ট করেছিল ফেসবুকে। তো সেই পোস্টারই একটি অংশ ছিল আমার প্রথম অ্যালবামে, তখন সিডি বেরোতো, এখন তো সিডি ব্যাপারটাই অবসলিট, জয় সরকারের মিউজিকে। সেটির নাম থাপ্পড়। তো ওটা একটি গদ্যাংশ। তো সেটি আমি বেশ কিছু জায়গায় বলে থাকি, ওটা আমার খুব পছন্দের একটি অংশ, এটি আমার খুব প্রিয় একটি কাজ। আমি একটি অনুষ্ঠান করে থাকি, কাছের মানুষ সিজন 1 করেছিলাম আমি, জয়তিদি। সিজন 2 আমি, জয়তিদি, সৌনকদা করেছিলাম। সেইটা আমার খুব পছন্দের একটা কাজ। সেখানে সেটা থিম ছিল রবীন্দ্রনাথ এবং ঋতুপর্ণ, দুই ভাই বোনের ইন্টারাকশন। দিদি তার সমস্ত কাছের মানুষকে হারিয়েছেন কোনো একটি বিশেষ কারণে, রবীন্দ্রনাথ হয়ে উঠেছে তার কাছের মানুষ, এবং ভাই হি ওয়াজ গে, রাদার হি ইজ গে, সেই জন্য ও তার পারিবারিক মানুষদের হারিয়েছেন এবং সেখানে ঋতুপর্ণ হয়ে উঠেছেন কাছের মানুষ। তারপর দিদি ভাইয়ের ইন্টারাকশন। তো আমি, জয়তিদি, সৌনকদা, আমরা তিনজনে এটা করেছিলাম। ইট ওয়াজ আ ফুল হাউস শো, প্রচুর পেয়েছিলাম, পজিটিভ ফিডব্যাক পেয়েছিলাম। তো ওটা আমার একটা খুব কাছের কাজ। তো এরকম বেশ কিছু কাজ নানান সময় করে গেছি, কাছের হয়ে গেছে। তো আগামী দিনেও তুমি এরকম আরো অনেক ভালো ভালো কাজ করো, যা আমাদের সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করবে আর নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে এই ক্যারিয়ারটা নিতে। আর এই যে আমাদের শিল্পের এই একটা বিশেষ দিক, সেটাও আরো সমৃদ্ধ হয়ে উঠবে, কারণ নতুন প্রজন্ম যদি না আসে, শিল্পটাই তো আর বাঁচিয়ে রাখা সম্ভব। হ্যাঁ, এবং এখন কিন্তু অনেকে, মানে এই সোশ্যাল মিডিয়ার যেটা পজিটিভ সাইড, সেটা হচ্ছে মানুষ তো খুব সহজে অনেক কিছু করতে পারছে। ঘরে একটা রিং লাইট, একটা ক্যামেরা, একটা লেপল ইত্যাদি নিয়ে প্রচুর জন করছে, প্রচুর কন্টেন্ট। তো আমাকে তার মধ্যে একটু বেছে নিতে হবে। হ্যাঁ, তো যদি সত্যি সবসময় যে ভালো কন্টেন্ট প্রচুর রিচ পাচ্ছে এটা বলবো না, এখন নানান অ্যালগরিদম হ্যানা তেনা, খুব যে আমি বুঝি তা নয়, বাট স্টিল কিন্তু অনেকেই যারা হয়তো তাদের খুব কিছু ছিল না, হ্যাঁ, খুব কিছু ক্ষমতা ছিল না, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু হয়েও যাচ্ছে, যে কারুর চোখে পড়ছে, তার কাজ কেউ তুলে আনছেন। তো ভালো ভালো দিক তো আছেই। অনেক অনেক ধন্যবাদ সাম্য, তোমার থেকে অনেক কিছু জানলাম এবং আশা করি যে তোমার আগামী দিন আরো অনেক ভালো ভালো কাজ আমরা পাবো তোমার কাছ থেকে। এই চ্যানেলটিও এগিয়ে চলুক একদম হই হই করে, কারণ হই হই থাকাটাই সবচেয়ে বড় কথা। ধন্যবাদ আনে। সাম্য, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার তরফ থেকে এই অঙ্কুর তোমাকে দিলাম, এই আশা নিয়ে যে তোমার হাত ধরে বাংলা সংস্কৃতির এই শিল্প আরো এগিয়ে চলবে।
একদম, থ্যাংক ইউ গপ্পসপ্পকে। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।